অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে যে কোনো সময় চিরুনি অভিযান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 2 মাস। প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে দলগুলো একমত, জুডিশিয়ারি নির্ভরতা বাদ দিয়ে তত্ত্বাবধায়কের পুনর্বহাল চায় বিএনপি। বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার পরিকল্পিত বললেন মির্জা ফখরুল, ক্ষমতা দখলের রাজনীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি নাহিদের। এবং আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পাবলিক টয়লেট, আধিপত্যের প্রতিবাদে ক্ষোভের প্রতিফলন বলছে সাধারণ মানুষ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। অপরাধ নিয়ন্ত্রণ ও নির্বাচন পূর্ব স্থিতিশীলতা রক্ষায় যে কোনো সময় চিরুনি অভিযানের ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে তিনি বলেন, 31 ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এদিকে সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। আরও জানাচ্ছেন মাহবুব হাসান রিপন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলন কক্ষে বসে আইন শৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক। পরে ব্রিফিংয়ে উঠে আসে মিটফোর্ড হত্যাকাণ্ড প্রসঙ্গ। ঘটনাকে দুঃখজনক ও বর্বরোচিত উল্লেখ করে উপদেষ্টা বলেন, সভ্য সমাজে এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জানান, সোহাগ হত্যা মামলায় 19 আসামির মধ্যে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অবশিষ্ট আসামিদের গ্রেপ্তারে কাজ করে যাচ্ছে। বুধবার সন্ধ্যার ঘটনার পরেই ঘটনাস্থল থেকে পুলিশ কর্তৃক মঈন ও সেনাবাহিনী কর্তৃক তারেককে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। গত শুক্রবার বিকালে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাছাড়া শুক্রবার রাত্রেও 1 জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে এই ঘটনায় ডিবি আরও 2 জনকে গ্রেপ্তার করেছে। সব মিলে এই ঘটনায় এই পর্যন্ত 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে চাঁদাবাজি, সন্ত্রাস, নৈরাজ্য বেড়ে যাওয়ায় এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে সরকার। যে কোনো সময়ে চিরুনি অভিযান শুরু হবে। খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক চোরাচালান সহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে এবং করবে। পরিস্থিতি বিবেচনায় সরকার যে কোনো সময় চিহ্নিত অপরাধী ও সন্ত্রাসীদের ধরতে বিশেষ বা চিরুনি অভিযান পরিচালনা করতে পারে। জাতীয় নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতির কথাও জানান তিনি। আমাদের প্রিপারেশনটা আমরা ডিসেম্বরের ভিতরে শেষ করতে চাচ্ছি। এদিকে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেসির ক্ষমতা আরও 2 মাস বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। পরবর্তী 60 দিন পর্যন্ত সারা দেশে এই ক্ষমতা কাজে লাগাতে পারবেন। মাহবুব হাসান রিপন, মোহনা সংবাদ, ঢাকা। জুডিশিয়ারি নির্ভরতা বাদ দিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল চায় বিএনপি। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক শেষে একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। আর কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে একমত রাজনৈতিক দলগুলো। মনিরুল ইসলামের প্রতিবেদন। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় ধাপের 12 দিনের সংলাপ শেষ হয়েছে। আমরা চেষ্টা করছি জুলাই মাসের মধ্যে যেভাবেই হোক। আলোচনার টেবিলে ছিল তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা, প্রধান বিচারপতি নিয়োগ বিধি এবং জরুরি অবস্থা ঘোষণা। এদিন প্রধান বিচারপতি নিয়োগ, জরুরি অবস্থা সহ বেশ কিছু ইস্যুতে দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। 13 জুলাই তারিখে অনুষ্ঠিত বৈঠকে অংশগ্রহণকারী সকল দল, রাজনৈতিক দল এবং জোটসমূহ আরও 3টি বিষয়ে ঐক্যমত্য প্রকাশ করেছে এবং এর মধ্য দিয়ে প্রধান বিচারপতি নিয়োগ সংক্রান্ত 95 অনুচ্ছেদ বিষয়ক সার্বিক ঐক্যমত্য প্রতিষ্ঠিত হলো। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। জনগণ আসলে জানতে চায় যে তার কি কি অধিকার প্রোটেক্টেড থাকবে। বলেন, তত্ত্বাবধায়ক সরকার থেকে জুডিশিয়ারি নির্ভরতা বাদ দেওয়ার প্রস্তাব দেয়া হলেও জাতীয় ঐক্যের স্বার্থে কমিশনের সঙ্গে একমত পোষণ করে বিএনপি। আমরা চাই তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতির মধ্যে কয়েকটা বিকল্প আসুক, এক্সক্লুডিং জুডিশিয়ারি। যেহেতু জুডিশিয়ারিকে বিতর্কের বাইরে রাখাটাই হচ্ছে
সবার উদ্দেশ্যে। প্রধান বিচারপতি নিয়োগে জ্যেষ্ঠ দুইজনের মধ্য থেকে নেয়ার প্রস্তাব থাকলেও শেষে ঐক্যমত্যে পৌঁছায় বিএনপি। সিনিয়র মোস্ট দুইজনের মধ্য থেকে যেন রাষ্ট্রপতি চিফ জাস্টিস নিয়োগ করেন। তো সেই ক্ষেত্রে কোন দল আপত্তি জানিয়ে বলেছে এবং কমিশনের প্রস্তাব ছিল যেন সিনিয়র মোস্ট জ্যেষ্ঠতম যিনি হবেন একজন তাকে যেন করা হয়। তো এই বিধানে যেহেতু সবাই একমত হয়েছে, আমরা যেহেতু জাতীয় ঐক্যমত্য সৃষ্টি করতে চাই, এখানে আমরা একমত হয়েছি। তিনটি বিষয় আলোচ্য সূচিতে থাকলেও অমীমাংসিত বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হয়। জরুরি অবস্থা ঘোষণা যেন রাজনৈতিক হাতিয়ার হিসাবে ব্যবহৃত না হয়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আবু সাইদ হত্যা মামলায় গ্রেফতার 2 আসামিকে 22 জুলাই হাজির করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে পলাতক 24 জনকে গ্রেফতার ও হাজির হওয়ার জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেওয়া হয়েছে। ট্রাইব্যুনাল 2-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী সহ 3 সদস্যের বিচারিক প্যানেল রোববার এ আদেশ দেন। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় পলাতক আসামিদের গ্রেফতার অগ্রগতি 16 জুলাইয়ের মধ্যে অবহিত করার আদেশও দেন ট্রাইব্যুনাল। রেজা খানের রিপোর্ট। রোববার সকালে আবু সাইদ হত্যা মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আমির হোসেন সুজন সহ 4 আসামি এবং আশুলিয়ায় 6 লাশ পোড়ানো মামলায় সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল্লাহিল কাফি ও শহীদুল ইসলাম সহ 8 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ হাজির করা হয়। ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর আব্দুস সাত্তার পালোয়ান। পরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান, আবু সাইদ হত্যা মামলায় নতুন করে গ্রেফতার 2 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। আগে 30 জন আসামির বিরুদ্ধে কগনিজেন্স নিয়েছেন, সেখানে কারাগারে আটক ছিলেন 4 জন। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি 2 জন আসামি অন্য মামলায় আটক রয়েছেন। সেই 2 জনকে এই মামলায় প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যু মূলে হাজির করার জন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালে আবেদন করেছি। মাননীয় ট্রাইব্যুনাল সেটি মঞ্জুর করেছেন। একই সঙ্গে পলাতক 26 জনকে ট্রাইব্যুনালে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ সংশোধন করে 22 জুলাই পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে বলেও জানান তিনি। 24 জন পলাতক আসামির বিরুদ্ধে মাননীয় ট্রাইব্যুনাল দুটি পত্রিকায় বিজ্ঞপ্তির জন্য আদেশ দিয়েছেন। 10 জুলাই যে অর্ডারটি ছিল সেটিকে মডিফাই করে দিয়েছেন, 2 জনের বিরুদ্ধে সেটি প্রযোজ্য হবে না বলে দিয়েছেন। পরবর্তী দিন ধার্য করেছেন 22 জুলাই 2025। এদিকে আশুলিয়ায় লাশ পোড়ানো মামলায় পলাতক আসামিদের গ্রেফতার অগ্রগতির বিষয়ে প্রসিকিউশন সময় চাইলে 16 জুলাই পর্যন্ত সময় দেন ট্রাইব্যুনাল। 8 জন আসামি কাস্টডিতে আছে আর 5 জন আসামির ওয়ারেন্ট এক্সিকিউশন রিপোর্ট এখনো ট্রাইব্যুনালে আসেনি। সেজন্য আমরা মাননীয় ট্রাইব্যুনালের কাছে সময় চেয়েছি। মাননীয় ট্রাইব্যুনাল এটি 16 জুলাই ধার্য করেছেন। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। শেখ হাসিনা সহ 16 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছে বিএনপি। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে এই অভিযোগ জমা দেওয়া হয়। শেখ হাসিনা ছাড়াও অভিযোগে উল্লেখিত আসামিদের মধ্যে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। এদিন ভুক্তভোগীদের সঙ্গে বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এবং তথ্য সেলের সমন্বয়ক সালাউদ্দিন খান চিফ প্রসিকিউটরের কাছে এই অভিযোগ জমা দেন। অভিযোগের তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেন চিফ প্রসিকিউটর। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেছেন, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নৌকা থাকবে। সেই সঙ্গে শাপলাও এখনই প্রতীক হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে না। এদিকে শাপলা প্রতীক পেতে বাধা এলে রাজনৈতিকভাবে তা মোকাবেলার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। রোববার দুপুরে সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এমনটা জানান দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। এমআর আসাদের রিপোর্ট। নিবন্ধনের আবেদনের সঙ্গে প্রতীক হিসেবে শাপলাকে প্রথম পছন্দ হিসেবে বরাদ্দ চায় এনসিপি, যদিও ইসির নতুন প্রতীক তালিকাতেই ঠাঁই পায়নি শাপলা। এ বিষয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করে এনসিপির 5 সদস্যের প্রতিনিধি দল। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের ব্রিফ করেন দলটির আইনজীবী জহিরুল ইসলাম। জানান, শাপলাকে প্রতীক হিসেবে পেতে সংবিধানে বাধা নেই। এই বিষয়টি আইন মন্ত্রণালয় ভেটিংয়ের জন্য পাঠিয়েছিল, যেখানে শাপলাকে রাখা হয়নি। এরপরে কিন্তু ফার্স্ট অ্যাপ্লিকেশনটা নিয়ে আমরাই এসেছি। অর্থাৎ আপনি যদি আইনগত বিষয়টি বিবেচনা করেন তাহলে
আজকে এই নীতিগত সিদ্ধান্তটি গ্রহণের পরে নতুন করে কে এই প্রতীকটি বরাদ্দের জন্য আবার আবেদন করলো, তার একটা অন্যতম লেজিটিমেট রাইট তৈরি হয়ে যায় এই প্রতীকটি বরাদ্দ পাওয়ার। সেক্ষেত্রে আমরা মনে করছি যে শাপলা পাওয়ার আমাদের কোনো আইনগত ব্যারিয়ার নেই। আওয়ামী লীগের প্রতীক নৌকাকে তালিকায় না রাখার দাবিও জানানো হয়। যেহেতু আওয়ামী লীগের নির্বাচনী তাদের যে নিবন্ধন সেটি স্থগিত আছে, অতএব তাদের প্রতীকটিও স্থগিত থাকতে হবে। প্রতীকটি এই তফসিলে অন্তর্ভুক্ত রাখার কোনো সুযোগ নেই। দলের মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, এনসিপির প্রতীক শাপলার বিকল্প নেই। বরাদ্দে বাধা এলে রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। নির্বাচনের আগে ইসি পুনর্গঠন করতে হবে, এটা স্ট্রেইট ফরওয়ার্ড, এবং ইসি যেভাবে পুনর্গঠিত হয়েছিল সে আইনটারও পরিবর্তন করতে হবে, এবং ঐক্যমত কমিশনের যে নতুন যে সিস্টেমগুলো আছে সেটা অনুযায়ী এই ইসিতে যারা সাংবিধানিক প্রতিষ্ঠান অনুযায়ী নিজের ভালো কাজের পরিচয় দিয়েছেন তাদেরকে রাখা যেতে পারে। নির্বাচনের আগেই ইসি পুনর্গঠনের বিষয়ে এনসিপি অনড় বলেও জানান নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের শাপলার কোনো বিকল্প অপশন নাই, কারণ লিগ্যাল ওয়েতে আমরা দেখেছি আইনগতভাবে শাপলা পেতে আমাদের কোনো বাধা নেই। যদি বাধা দেওয়া হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। বিএনপির নামে চালানো অপপ্রচারকে সুপরিকল্পিত চক্রান্ত বলে মন্তব্য করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি ধ্বংসস্তূপ থেকে উঠে আসা দল হওয়ায় ষড়যন্ত্রকারীরা বারবার ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। রোববার বিকেলে রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহর সভাপতিত্বে এতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা মাহদি আমিন এতে বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা কিন্তু এগুলোই ছিল, আমরা নতজন পররাষ্ট্রনীতি থেকে তা বেরিয়ে এসে নিজেরা সোজাভাবে আমাদের দেশটা পরিচালনা করব। আমাদের এখানে প্রত্যেকটা মানুষের অধিকার এবং স্বাধীনতা থাকবে, রাষ্ট্রীয় মালিকানা পুনরুদ্ধার করা হবে, এমন একটা বাংলাদেশ থাকবে যেখানে রাষ্ট্রের জবাবদিহিতা থাকবে। তার জন্য আমাদের প্রয়োজন একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন, যার মাধ্যমে জনগণের ম্যান্ডেট নিয়ে একটি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে। বিএনপির নামে নানা অপপ্রচার চালানো হচ্ছে অভিযোগ করে দলের মহাসচিব এ সময় বলেন, এসব অপপ্রচার অতীতেও সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। আমি এটা জোর দিয়ে বলতে চাই, বিএনপিকে এত সহজে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে না। বিএনপি প্রমাণ করেছে, প্রতিবার প্রমাণ করেছে যে বিএনপি সেই ধ্বংসস্তূপ থেকে জেগে উঠতে জানে। বিএনপিকে দমন করতে গত 17 বছর নানা ষড়যন্ত্র হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল আরও বলেন, জনগণের দল হওয়ায় ষড়যন্ত্রকারীরা বারবারই ব্যর্থ হয়েছে। যে অপপ্রচার হচ্ছে এর পেছনে কিন্তু একেবারে সুনির্দিষ্ট চক্রান্ত রয়েছে। সেই চক্রান্ত হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করে দেওয়া। চক্রান্তটা হচ্ছে যে নেতা যিনি উঠে আসছেন, যার একটা সম্ভাবনা দেখা দিয়েছে, সে তারেক রহমান সাহেবকে নিশ্চিহ্ন করা। অতি অল্প সময়ের মধ্যে তিনি বিশাল একটা অংশকে তিনি সংগঠিত করে ফেলতে পারেন, এবং খুব অল্প সময়ের মধ্যে তিনি বাংলাদেশের গ্রামে পৌঁছে গেছেন, একদম একে ওয়ার্ডে পৌঁছে গেছেন। শত বাধা পেরিয়েও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ ও জনগণের ভবিষ্যৎ বিনির্মাণে কাজ করে যাচ্ছেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। তারেক রহমান সাহেব নিঃসন্দেহে আমাদের হোপ, আমাদের ভবিষ্যৎ এবং আমাদের ভবিষ্যৎ কান্ডারি। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ক্ষমতা দখলের রাজনীতি আর সহ্য করা হবে না বলে সাফ জানালেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। রোববার পিরোজপুর ও ঝালকাঠিতে জুলাই পদযাত্রা কর্মসূচিতে এনসিপি দুর্নীতি ও মাফিয়াতন্ত্রে ফিরে যেতে চায় না বলেও মন্তব্য করেন তিনি। প্রতিনিধিদের তথ্যে তাহসিন তারিনের রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী পদযাত্রা কর্মসূচির 13 দিনে পিরোজপুর ও ঝালকাঠিতে পদযাত্রা ও পথসভা করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এর ধারাবাহিকতায় রোববার দুপুরে পিরোজপুরে নাহিদ ইসলাম বলেন, গণ অভ্যুত্থানের পরে কেউ কেউ শুধু নির্বাচন আর ক্ষমতার জন্যই কথা বলছে। একটি পক্ষের কাছে সংস্কারের কোনো গুরুত্ব নেই। কেউ কেউ শুধু ক্ষমতা চাইছে, শুধু দ্রুত নির্বাচন চাইছে, সংস্কার তাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় নাই। দেশের অর্থনীতি, দেশের সংস্কৃতি, সবকিছুকে আমরা নতুন করে ঢেলে সাজাবো। ফলে আমরা তার জন্য এখন লড়াই করতেছি। জুলাই গণ অভ্যুত্থানে হয়তো আমাদের সাথে অনেক দলমত ছিল, কিন্তু
দেশের সংস্কারের পক্ষে আজকে যদি কেউ না থাকে, আমরা যে তরুণরা রাজপথে নেমেছিলাম, আমাদের আহ্বানে যারা আপনারা নেমেছিলেন, আমাদের আহ্বানে যারা এসে শহীদ হয়েছিলেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। পরে ঝালকাঠিতে এক পথসভায় তার দল দুর্নীতি ও মাফিয়াতন্ত্রে ফিরতে চায় না বলেও জানান নাহিদ। আওয়ামী লীগের যে সিস্টেম, যে দুর্নীতি, যে চাঁদাবাজি, যে মাফিয়া সিস্টেম, সেই সিস্টেমকে বদলাইতে হবে। কিন্তু আমরা দেখতেছি যে বাংলাদেশে সেই সিস্টেম এখনো বদলায় নাই। তাহলে আমরা আবারও রাজপথে নেমে এসেছি, আমরা আবারও আপনাদের কাছে কথা বলতেছি, আমরা আবারও বলতেছি আমরা রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। এনসিপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা এইসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাহসিন তারিন, মোহনা সংবাদ। রুট নির্ধারণ সহ 2 দফা দাবিতে রাজধানীর বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন সিএনজি চালিত অটোরিকশা চালকরা। রোববার 7 ঘন্টার বেশি সময় ধরে চলা বিক্ষোভে মহাখালী বিমানবন্দর সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন মুনতাসির মামুন। রোববার সকাল 10টা থেকে বনানীতে বিআরটিএ কার্যালয়ের সামনে সড়কে অবস্থান নেয় ঢাকা জেলা সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক কল্যাণ সোসাইটির চালকেরা। ঢাকা মহানগরীতে চলাচলের অনুমতি এবং রুট নির্ধারণের দাবি তাদের। যদি আমাদের গাড়ি আমাদেরকে চালাইতে না দেয় তাহলে আমরা কোথায় যাব? আমাদের দাবি দায় যদি মাইনে দিত আমাদের রাস্তা বন্ধ করার কোনো প্রশ্ন ছিল না। আমরা কেন রাস্তা বন্ধ করব? 2 ঘন্টা পর বিআরটিএ কার্যালয়ের সামনে বনানী মূল সড়ক অবরোধ করে তারা। এতে গুলশান, মহাখালী সহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। রাস্তা বন্ধ থাকায় বিপাকে পড়েন সাধারণ যাত্রীরা। এই ভোগান্তিতে মানুষজনের দূর দূরান্ত থেকে যারা আগত আসছে বা যাচ্ছে তাদের জন্য খুবই খারাপ একটা অবস্থা। মানুষের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা কষ্ট করে যাব, একটা অফিসে যাব, অথবা নেই টাইম মতন যদি নিয়ে যেতে পারি তাহলে একটা সমস্যা না। রুট ডাইভারশন ও বিকল্প রাস্তা ব্যবহার করে যান চলাচল নিয়ন্ত্রণ রাখে গুলশান ট্রাফিক বিভাগ। 3 ঘন্টা ধরে জামে বের হইছি, কষ্ট হইতেছে, সবারই তো কষ্ট হইতেছে, প্যাসেঞ্জারের ভোগান্তি, আমাদের ভোগান্তি। মালিকরা কথা শোনা লাগে, সাধারণ পাবলিকরা কথা শোনা লাগে, তাহলে আমরা কি করব? পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করে সেনাবাহিনী। এদিন সন্ধ্যা 6:30টার দিকে আন্দোলনকারীরা রাস্তা ছেড়ে দিলে স্বাভাবিক হয় যান চলাচল। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা। একসময় ক্ষমতার কেন্দ্রস্থলে থাকা আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় এখন পাবলিক টয়লেট হিসেবে ব্যবহার করছে সাধারণ মানুষ। শুধু তাই নয়, আপাত ধ্বংসস্তূপ এই ভবন এখন মাদকসেবী ও ভবঘুরেদেরও আখড়া। সংশ্লিষ্টরা বলছেন এটি শুধু একটি ভবনের পতন নয়, বরং দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর সাধারণ মানুষের ক্ষোভের প্রতিফলন। বিস্তারিত জানাচ্ছেন এসইউ সেলিম, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। মাত্র 1 বছর আগেও ভবনটি ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। তবে গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বদলে গেছে চিত্র। চকচকে সেই ভবন এখন কেবলই ধ্বংসাবশেষ। ভবনের নিচতলায় ব্যবহৃত হচ্ছে পাবলিক টয়লেট হিসেবে। চারপাশে ছড়িয়ে পড়েছে দুর্গন্ধ। পরিত্যক্ত এই ভবনে নানা অনৈতিক কাজ চলছে এমন অভিযোগে ভবনের অভ্যন্তরে প্রবেশ করে টিম মোহনার অনুসন্ধানী প্রতিবেদক। উৎকট গন্ধ ও গা ছমছমে অন্ধকার ভুতুড়ে পরিবেশে নিচতলা পেরিয়ে দোতলা সিঁড়িতে পা দিতেই উপর থেকে শুরু হলো পাথর বৃষ্টি। ভয় উপেক্ষা করে একটু শব্দ করে সামনে এগিয়ে দোতলা পেরিয়ে 3য় তলায় উঠতেই দেখা মেলে ঘুমন্ত এক হকারের। ক্যামেরা দেখে অপ্রস্তুত হকারের কাছে পাওয়া গেল প্রাথমিক তথ্য। পুলিশ আসলে একটু কথাবার্তা বলেছিল, জিজ্ঞেস করে কি করে অনুসন্ধানের গভীরে যেতে দরজা জানলাবিহীন কক্ষগুলোতে ইট, পাথর ও টাইলসের ধ্বংসস্তূপের মধ্যে মাদক ও অবৈধ কিছু আছে কিনা সেটি দেখার চেষ্টায় সামনে এগিয়ে চলা। এরপর ঝুঁকিপূর্ণ সিঁড়ি বেয়ে এগুতেই ভবনের 4র্থ ও 5ম তলায় দেখা মেলে ভবঘুরে একদল কিশোরের। এলোমেলো প্রশ্নোত্তরে বোঝার চেষ্টা এখানে আসলে কি হয়। ভবনের 6ষ্ঠ থেকে 10ম তলায় সিঁড়ি ও লিফটের পাশে অসংখ্য ছোট ছোট কামরার দেখা মেলে। ছাত্র জনতার ভাঙন ও আগুনে ধ্বংসস্তূপের মধ্যেও সেগুলোকে স্বাভাবিক অফিস কক্ষ মনে হয়নি। কোনো রুমের আয়তন 4 থেকে 6 ফিটের বেশি নয়, তাই রুমগুলো নিয়ে কৌতূহল স্থানীয়দের। 3 ফিট 4 ফিটের যে রুমগুলো, এগুলো আসলে কি ক্ষেত্রে তৈরি হয়েছে এগুলো কিন্তু বাথরুমও বোঝা যায় না। 5 তারিখে হাসিনা পতনের পর যারা এই পার্টি অফিসে উঠছে তারা মনে করেন
তারা এই গ্যালাসগুলো ভেঙে দেখলো আর কি যে ভিতরের এই অবস্থা। সামনে গ্যালাস প্লাস হচ্ছে একজনের পোস্টার, ভিতরে কি রুম এটা তো আর কেউ বোঝে না। ভবনটি একসময় যেভাবে ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিল তা যেন এখন একটি পরিত্যক্ত পরিসর। দীর্ঘদিনের একদলীয় আধিপত্যের পর এই ভবনের প্রতিটি ফ্লোর যেন সাধারণ মানুষের ক্ষোভ, হতাশা ও বঞ্চনার এক একটি প্রতীকী প্রতিফলন। যে আপোষে পিটছে তারা ছেড়ে দিচ্ছে, আর যে না হয়তো পরে এখান থেকে কিছু করে বুঝে নিত পারে না যে এমন কোনো কিছু না। ঠিক আছে, ক্ষমতা এমন এক জিনিস, তারাই ক্ষমতা দেখাইছে, তারাই ক্ষমতার ফল পাইছে, যতটুকু দেখেছে তার ফল পাইছে। ভবনের ভেতরে ছোট ছোট ঘরে কাঁথা, বালিশ ও বিছানা সহ থাকার ব্যবস্থাও দেখা গেছে, যেখানে রাতের অন্ধকারে অনৈতিক কার্যক্রমও ঘটছে বলে অভিযোগ স্থানীয়দের। ইউ সেলিম, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মাহফুজুর রহমানকে হত্যার ঘটনায় 4 জনকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর উত্তরায় র্যাবের এক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ আহনাফ রাসিফ বিন হালিম। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাফসান জানি রাহাত, রাশেদুল ইসলাম, কাউসার আহমেদ পলাশ ও রাকিব ইসলাম। র্যাব কর্মকর্তা বলেন, মাহফুজকে হত্যার পর মরদেহ ফেলে রেখে যায় ছিনতাইকারীরা। আব্দুল্লাহপুর বাস স্ট্যান্ডের পাশে নির্মাণাধীন ভবনে এই ঘটনা ঘটানো হয়। তাদের বিরুদ্ধে আগে আছে বিভিন্ন মারামারির মামলাও আছে, একই সাথে ছিনতাইয়ের মামলাও আছে। তাদের পিসিপিআরে আমরা এসব ঘেটে পেয়ে থাকি। অর্থাৎ একই চক্র বারংবার একই কাজ করতেছে এবং আসামিদেরকে পুলিশ, র্যাব এবং ডিবি বারংবার গ্রেপ্তার করার পরও তারা ছাড়া পেয়ে আসছে, যার কারণে আমাদের একটা সমস্যা হচ্ছে। তো যাই হোক, আইনশৃঙ্খলা বাহিনী হিসেবে আমরা সবসময় অ্যাকশান নিব। তারা যতবারই বের হোক না কেন, যতবারই অপরাধ করেন না কেন, আমাদের জালে তারা অবশ্যই ধরা খাবে, এই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। এবং একই সাথে আমরা চাচ্ছি যে আমাদেরকে যাতে এ সংক্রান্তে একটু তথ্য দেওয়া হয়। ফেনীতে বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে। পানি কমলেও জলাবদ্ধতায় ভোগান্তিতে মানুষ। জেলা প্রশাসন থেকে জানা যায়, মহুরী নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার 4.28 মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। সুরঞ্জিত নাগের প্রতিবেদন, জানাচ্ছেন সিফাত রহমান জেসি। ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ফেনীর বন্যা পরিস্থিতি। বেশিরভাগ এলাকায় ঘরবাড়ি থেকে নেমে গেছে পানি, তবে কয়েকটি নিচু এলাকায় এখনও রয়ে গেছে বন্যার পানি। মূলত পানি সরার মতো ব্যবস্থার অপ্রতুলতার কারণেই এমন জলজট। 5 উপজেলায় কিছু গ্রামীণ সড়ক এখনও পানিতে তলিয়ে রয়েছে। বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার সঙ্গে সঙ্গে ক্ষয়ক্ষতির চিত্র ফুটে উঠেছে। ধসে যাওয়া বাড়িঘর মেরামতেও ব্যস্ত দেখা যায় অনেক বাসিন্দাকে। জমিতে তেমন ফসল না থাকলেও এবারের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন পুকুর ও হ্যাচারির খামারিরা। ইতোমধ্যে 9,000-এরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরলেও 9টি কেন্দ্র এখনও চালু রয়েছে। বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছে জেলা প্রশাসন। অনেক বাড়িঘর রান্না বান্ধা চলেন না, অথবা কিছু শুকনা খাবার খাইয়ে দিন যার, অথবা না খাইয়ে দিন যাতে আছে। পানি তো উঠছে, এটা 2টা আঙ্গুল বাকি আছিল ঘর উঠবার জন্য। তুই সব জিনিস যা জিনিস গোছালাইছি, কালকে হানি যেখানে কমছে, এটার 2টা সব আমরা একটা হালা সিবে তার একটা ইটের লগে দিই বিয়ে বান্ধি বহরিছি। স্থানীয়দের অভিযোগ, গত বছর বন্যায় মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের শতাধিক স্থান ক্ষতিগ্রস্ত হয়। মেরামতের পর বছর না ঘুরতেই একই অবস্থা। যে বাঁধগুলা বাঁধে 2 দিন 3 দিন পর বাঁধে দিয়ে যায়, এরপরে বৃষ্টি হলে আবার বাঁধ ভাঙি যায়, বাঁধ ভাঙি মহুরী নদীর এই অবস্থা। আমাদের সব ধান জ্বালা বুঝে সবগুলো তলিয়ে গেছে। 2024 আমরা একই অবস্থা, আপনার ধান চাল আমন ধান যা আছে সব পৌঁছে গেছে, গরু ছাগল যা আছে সব মারা গেছে। টেকসই বাঁধ নির্মাণ সহ বন্যা মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেয়ার দাবি ফেনীবাসীর। সিফাত রহমান জেসি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ইসরায়েলি তাণ্ডবে গাজা উপত্যকায় প্রাণ গেছে আরও শতাধিক ফিলিস্তিনির। এর মধ্যে 34 জনকে হত্যা করা হয়েছে ত্রাণ সহায়তা কেন্দ্রে। এদিকে গাজায় জাতিগত নিধন বন্ধ ও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 59 জন ব্রিটিশ লেবার এমপি। অন্যদিকে যুদ্ধ বন্ধ ও বন্দি বিনিময়ের দাবিতে তেল আবিবে বিক্ষোভ করছেন ইসরায়েলিরা। কাজী শাহরিনের ডেস্ক রিপোর্ট।
21 মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনের গাজা যেন পরিণত হয়েছে কবরস্থানে। উপত্যকাটিতে নেই তিল পরিমাণ নিরাপদ স্থান, ত্রাণ সহায়তা কিংবা আশ্রয়কেন্দ্র, কিছুই রেহাই পাচ্ছে না ইসরায়েলি সেনাদের হামলা থেকে। সবশেষ তাণ্ডবে একদিনে প্রাণ হারিয়েছে অন্তত 110 ফিলিস্তিনি। এদের মধ্যে 34 জন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের একটি খাদ্য বিতরণ কেন্দ্রে খাবারের জন্য অপেক্ষা করছিলেন। ত্রাণ নিতে আসা ক্ষুধার্ত মানুষদের ওপর উন্মত্তের মতো গুলি চালিয়ে পাশবিকতার সব সীমা অতিক্রম করে যাচ্ছে ইসরায়েলি সেনারা। জাতিসংঘ ও মানবাধিকার সংস্থা এসব কেন্দ্রকে ইতোমধ্যে মানব কসাইখানা ও মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে 21 মাসে ইসরায়েলি হামলায় প্রাণহানি ছাড়িয়েছে 57,800, আহতের সংখ্যা কম করে হলেও 1,38,000। গাজায় নেতানিয়াহু সরকারের নৃশংসতাকে জাতিগত নিধন আখ্যা দিয়ে দ্রুত হামলা বন্ধ এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন 59 জন লেবার এমপি। গাজায় বর্বরতার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে তেল আবিব। শনিবার রাতে রাজপথে বিক্ষোভ করেন হাজারো জনতা। গাজায় যুদ্ধাবসানের পাশাপাশি হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের দ্রুত ফিরিয়ে আনার দাবি জানান তারা। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আবার। অপরাধ নিয়ন্ত্রণে সারা দেশে যে কোনো সময় চিরুনি অভিযান, সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বাড়ল আরও 2 মাস। প্রধান বিচারপতি নিয়োগ ইস্যুতে দলগুলো একমত, জুডিশিয়ারি নির্ভরতা বাদ দিয়ে তত্ত্বাবধায়কের পুনর্বহাল চায় বিএনপি। বিএনপির বিরুদ্ধে চালানো অপপ্রচার পরিকল্পিত বললেন মির্জা ফখরুল। ক্ষমতা দখলের রাজনীতি বরদাস্ত না করার হুঁশিয়ারি নাহিদের। এবং আওয়ামী লীগের প্রধান কার্যালয় এখন পাবলিক টয়লেট, আধিপত্যের প্রতিবাদে ক্ষোভের প্রতিফলন বলছে সাধারণ মানুষ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।